গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সামনে যেহেতু ঈদ, তাই তোমাদের আমার তরফ থেকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। আগের ভিডিওতে তোমরা আমাকে এত পরিমাণ সাপোর্ট করেছো, আমি খুব খুশি হয়েছি। তাই নতুন স্টোরি তাড়াতাড়ি দিয়ে দিলাম। আশা করি এই ভিডিওতে আগের ভিডিওর তুলনায় লাইক, কমেন্ট, শেয়ার বেশি পাবো। বেশি বকবক না করি, বেশি বেশি কমেন্ট করে দিও। এনজয় দিস ভিডিও। বাই বাই। রাজনীতির ময়দানে ব্যক্তিগত শত্রুতা যখন এক হয়, তখন পরিস্থিতি আগ্নেয়গিরির মতো উত্তপ্ত হয়ে ওঠে। একদিকে প্রভাবশালী সংসদ সদস্য আরেম সাহেবের ছেলে, দুবারের নির্বাচিত এমপি জীবন জঙ্কুক, অন্যদিকে রাজনীতির নতুন মুখ কিন্তু অত্যন্ত প্রভাবশালী ও উচ্চবিলাসী জেহব সাহেব। শহরের প্রতিটা দেওয়ালে এখন এই দুই পরিবারের পোস্টার। জেহব সাহেব জঙ্কুককে দু চোখে দেখতে পারে না। এটা কি স্বাভাবিক নয়? নির্বাচন মানেই তো প্রতিপক্ষকে হারানোর লড়াই। জেহব সাহেবের অত্যন্ত সুন্দরী এক মেয়ে আছে, যে কিছুতেই তাকে কেউ হারাতে পারবে না। জঙ্কুকের প্রতি জেহব সাহেবের মেয়েতে ঘৃণা আরো এক কাঠি উপরে। তাদের দেখা হওয়া মানেই যেন সাপ নেউড়ের লড়াই। নির্বাচনের আগে দুই পরিবারের মধ্যে এক অদ্ভুত চুক্তিও হয়েছে। যদি জঙ্কুক নির্বাচনে জয়ী হয়, তাহলে জেহব সাহেবের মেয়ে তেকে জঙ্কুকের সাথে বিয়ে দিতে হবে। আর যদি জঙ্কুক হারে, তবে আরেম সাহেবকে পুরো পরিবার নিয়ে চিরতরে এলাকা ছেড়ে চলে যেতে হবে। জঙ্কুক এই শর্তে এক বাক্যে রাজি। জঙ্কুক তার বিশাল গাড়িবহর আর সমর্থকদের নিয়ে নির্বাচনের প্রচারণায় বেরিয়েছে। ভার্সিটি থেকে ফেরার পথে তেকে দেখেই সে গাড়ি থামাতে বলল। তে তখন রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ি অপেক্ষা করছিল। জঙ্কুক চশমাটা কপালে তুলে তার দিকে এগিয়ে গেল। কি যে পড়ালেখা করছো? এবার বইপত্র তুলে রেখে বিয়ের প্রস্তুতি শুরু করো, দিনক্ষণ ঘনিয়ে আসছে। তে জঙ্কুকের দিকে তাকিয়ে একটা তার ছেলের হাসি দিল। তার চোখে মুখে অবজ্ঞা। স্বপ্ন দেখছেন, ঠিক আছে, কিন্তু নিজের সীমানার মধ্যে। আপনার মতো দুর্নীতিবাজ মানুষ আর যাই হোক, এবার এমপি হচ্ছে না। জঙ্কুক একটু হাসলো, তারপর পকেটে হাত দিয়ে তের দিকে এক কদম এগিয়ে এলো। মাঠে নেমে গোল দিতে চাচ্ছেন ম্যাডাম? এত আত্মবিশ্বাস ভালো না। মানুষ মাঠে নামতো গোল দেওয়ার জন্য, আর গোলটা এবার আমরাই দেবো। জঙ্কুক ভ্রু কুচকে তের দিকে আরেকটু এগিয়ে যায়। কাঁচা খেলোয়াড়রা চাইলেই কি গোল দিতে পারে? মাঠের ঘাস চিনতেও তো সময় লাগে। সেটা সময় বলে দিবে কে কাঁচা আর কে পাকা। জঙ্কুক এবার গলার স্বর নিচু করলো। তার ব্যক্তিত্বের এক অদ্ভুত ভারী ভাব ফুটে উঠলো। সে তের কানের কাছে একটু ঝুঁকে বলল, আমি জীবন জঙ্কুক। আমি যদি বলি আমার পায়ের নিচের মাটি পবিত্র, তবে এই এলাকার হাজার হাজার মানুষ সেটাই বিশ্বাস করবে। আর আমি যদি বলি এই মাটি অপবিত্র, তবে মানুষ তাকে পায়ের নিচে আরও পিষে ফেলবে। ক্ষমতা আমার হাতে সুন্দরী, বুঝতে পেরেছো? তের আগে কাঁপতে কাঁপতে জঙ্কুকের দিকে তাকায়, কিন্তু জঙ্কুক ততক্ষণে একগাল বাঁকা হাসি দিয়ে নিজের গাড়ির দিকে হাঁটা দিয়েছে। নির্বাচনের আমেজ শহর ছাড়িয়ে এখন পাড়া মহল্লার অলিগলিতে। একদিকে আরেম সাহেবের দীর্ঘদিনের রাজনৈতিক সাম্রাজ্য, অন্যদিকে জেহব সাহেবের নতুন ও আক্রমণাত্মক রণকৌশল। জেহব সাহেবের জনসভাগুলোতে জঙ্কুকের দুর্নীতি নিয়ে গরম গরম ভাষণ দিচ্ছেন, আর জঙ্কুক হাসি মুখে জনগণের দ্বারে গিয়ে বলছেন, আপনারা তো জানেনই শ্বশুরমশাই এবার নতুন দাঁড়িয়েছে, একটু বেশি উত্তেজিত। জঙ্কুকের এই শ্বশুর সম্বোধন জেহব সাহেবের জন্য বিষের মতো। তাদের মধ্যকার চুক্তিটি ছিল অত্যন্ত গোপন, কিন্তু এর প্রভাব ছিল মারাত্মক। নির্বাচনের ঠিক দুদিন আগেই জেহব সাহেব এক বিশাল জনসভার পাশ দিয়ে জঙ্কুকের গাড়ি যাচ্ছিল। তে তখন মঞ্চের দিকে কর্মীদের নির্দেশনা দিচ্ছে। জঙ্কুক গাড়ি থেকে নেমে এলো। তার পারদে সাদা পাঞ্জাবি, চোখে কালো সানগ্লাস, এক মায়াবী অথচ ভয়ঙ্কর ব্যক্তিত্ব। জঙ্কুককে দেখে তের মুখ ঘুরিয়ে চলে যেতে চাইল, কিন্তু জঙ্কুক তার পথ আগলে দাঁড়ালো। কি ব্যাপার ম্যাডাম, পালিয়ে যাচ্ছেন যে? শ্বশুরমশাইয়ের ভাষণ কি তবে কাজে দিচ্ছে না? পালিয়ে যাওয়ার পাত্রী আমি নই। শুধু আপনার মতো মানুষের ছায়া গায়ে লাগানোকেও পাপ মনে করি। পাপ পুণ্যের হিসাব ভোটের বাক্সে হবে। তবে মনে রেখো, জীবন জঙ্কুক শুধু ভোট ছিনিয়ে নেয় না, যা তার পছন্দ তা সে যেভাবে হোক আদায় করে নেয়। বলছি, বিয়ের শাড়িটাকে লাল পরবে নাকি নীল? শাড়ির চিন্তা পরে হবে, আগে ভাবুন এলাকা ছেড়ে কোন দেশে পালাবেন। হারলে কিন্তু আপনার বাবাকে নিয়ে বুড়িগঙ্গায় ডুব দিলেও পার পাবেন না। এত তেজ ভালো না সুন্দরী। এই তেজটা বিয়ের পর সাংসারিক বিষয়ে দেখাবে, কেমন? এর আগে জঙ্কুকের পাঞ্জাবির কলার ধরলো। চারপাশের কর্মীরা অবাক হয়ে তাকিয়ে রইল। জঙ্কুক বিন্দুমাত্র বিচলিত না হয়ে তের চোখের দিকে তাকিয়ে রইল। এই যে কলার ধরলে জিনিসটা কিন্তু মন্দ লাগেনি আমার। মনে আছে তো চুক্তিটা? আমি জিতলে তুমি আমার, আর আমি হারের জন্য জন্মাইনি। তে হাত সরিয়ে তাচ্ছিল্য করে বলে, আপনার এই দণ্ডে আপনাকে ধোবে। সাধারণ মানুষ এবার আপনার দুর্নীতি সইবে না। জঙ্কুক পকেট থেকে একটা আংটি বের করে তের চোখের সামনে ধরলো। আংটিটা রোদের ঝিলিক দিয়ে উঠল। মানুষের রায় যাই হোক, আমার রায় চূড়ান্ত। পরশু রাতে যখন রেজাল্ট বের হবে, তখন এই আংটি তোমার আঙুলে উঠবে। তৈরি থেকো।
জাংকুক শীষ দিতে দিতে তার গাড়িতে গিয়ে বসলো। তে দাঁড়িয়ে রইল রাস্তার মাঝখানে। তার মনে এক অদ্ভুত ভয় আর জেদ কাজ করছে। শহরের উপকণ্ঠে অবস্থিত এক বিশাল রাজকীয় অট্টালিকা, শ্বেতপাথরের তৈরি বিশালাকার এই বাড়ির প্রবেশপথ দুটি পাথরের সিংহ যেন অভিজাত্যের পাহারাদার। দুপুরের কড়া রোদ যখন প্রাসাদের বাগান জুড়ে খেলা করে, তখন ভেতরে শীতল পরিবেশটা এক অদ্ভুত প্রশান্তি দেয়। বাড়ির ডাইনিং রুমটা সাবেকি ঘরোয়া ঝাড়বাতি আর দামি পার্সিয়ান কার্পেটে মোড়া, যেখানে অভিজাত্যের প্রতিটি কোণে রাজনীতির গন্ধ লেগে আছে। রান্নাঘর থেকে ভেসে আসছে মোমো করা খাবারের সুবাস। জাংকুকের মা জিন বেগম, যিনি তার মার্জিত ব্যবহার আর রান্নার গুণের জন্য পরিচিত, তিনি নিজে তদারকি করছেন আজকে দুপুরের খাবারে। তার পাশে জাংকুকের কাকি নেন্সি ব্যস্ত সালাদ আর বিভিন্ন পদের আয়োজন নিয়ে। ভাবি, জাংকুক যেভাবে এই চুক্তিতে রাজি হয়েছে, আমার কিন্তু খুব ভয় লাগছে। জেহুব সাহেব তো এবার মরিয়া হয়ে লড়ছেন। জিন বেগম মুচকি হেসে ইলিশ মাছের ঝোলে হালকা করে নাড়া দিলেন। আমার ছেলে রক্তে রাজনীতি ও হারার জন্য জন্মায়নি নেন্সি। ঠিক তখনই ড্রয়িং রুমের গম্ভীর্যপূর্ণ পরিবেশ রাজনীতির আলাপ জমিয়ে তুলেছেন জাংকুকের বাবা আরএম সাহেব এবং তার ছোট চাচা কাই সাহেব। আরএম সোফায় বসে সংবাদপত্রের পাতায় চোখ বোলাচ্ছিলেন, আর কাই কিছুটা উত্তেজিত হয়ে পায়চারি করছেন। ভাইজান, জেহুব কিন্তু তলে তলে ভোটারদের মাথা খাচ্ছে, আমাদেরকে আরো কঠোর হওয়া উচিত না? আরএম সাহেব শান্ত স্বরে বললেন, জেহুবের এখনো রাজনীতির ব্যাপারে ধারণা হয়নি, রাজনীতির দাপট খুঁটি সে এখনো চেনে না। এমন সময় জাংকুক খুব শান্ত পায়ে ঘরে ঢুকলো। পরনে পাঞ্জাবির, হাতাটা কোমর পর্যন্ত গোটানো, চেহারায় কোনো উদ্বেগের চিহ্ন নেই, বরং এক ধরনের স্থিরতা আছে যা দেখে বোঝা কঠিন তার মনে কি চলছে। সে এসে তার বাবার উল্টো দিকে সোফায় বসলো। জঙ্কুক, পরিচালনার কি খবর? জেহুবের মেয়ে তো শুনলাম বেশ শক্ত হাতে বাবার ক্যাম্পেইন সামলাচ্ছে। জাংকুক একটা আপেল হাতে নিয়ে তাতে কামড় দিয়ে খুব শান্তভাবে বলল, ওর বাবা যতটা না রাজনীতি বুঝে, মেয়েটা তার চেয়ে বেশি জেদি। তবে বাবা, এই যেটাই আমার দরকার। ও যত বেশি নড়বে, ওকে জয় করার আনন্দ তত বেশি হবে। কিন্তু বাবা, চুক্তিটা তো একটু রিস্কি হয়ে গেল না? যদি কোনো অঘটন ঘটে? জাংকুক চিবুক উঁচিয়ে খুব ঠান্ডা গলায় কাকা কাইয়ের দিকে তাকায়। তার চোখের মনে স্থির। সে অবস্থায় থেকেই বলে, ভয় তাদের জন্য যাদের হারার ভয় আছে। খুব শান্তভাবেই সব হবে কাকা, কোনো হইচই ছাড়াই জীবন জাংকুক তার জয় ছিনিয়ে আনবে। আরএম সাহেব ছেলের আত্মবিশ্বাস দেখে মৃদু হাসলেন। জাংকুক উঠে দাঁড়িয়ে বাবার কাঁধে হাত রাখলো। বাবা, রাজনীতিতে শুধু গলার জোর নয়, মাথা খোলাও জরুরি। খাওয়ার ডাক আসতেই জাংকুক ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। দুপুরের রোদে ঝলমল করছে জিওন ম্যানশনের ভেতরটা, কিন্তু এই শান্ত পরিবেশের আড়ালে জাংকুকের মাথায় তখন আগামীর বড় কোনো ঝড়ের পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে। আজ জেহুব সাহেবের শেষ বড় জনসভা। মঞ্চে দাঁড়িয়ে জেহুব সাহেব জাংকুকের শাসনে অবসান ঘটানোর জন্য জ্বালাময় ভাষণ দিচ্ছেন। দর্শক সারির একদম সামনের সারিতে যেদি মুখে বসে আছে তে, তার চোখে বাবার জয়ের স্বপ্ন। জেহুব সাহেব মাইকে গর্জন করে বলছেন, এই এলাকার দুর্নীতিবাজদের দিন শেষ, এবার পরিবর্তনের সময় এসেছে। ঠিক সেই মুহূর্তে সবার একদম মাঝখানে বিশাল এক মোটর শোভাযাত্রা নিয়ে প্রবেশ করলো জাংকুক। শত শত বাইকের গর্জন আর স্লোগানে জেহুবের ভাষণ থমকে গেল। পুলিশ ও নিরাপত্তা কর্মীরা রাস্তা করে দিচ্ছেন, কারণ জাংকুক এখনো এই এলাকার বর্তমান এমপি। জাংকুক গাড়ি থেকে নেমে অত্যন্ত ধীরালয়ে মঞ্চের দিকে এগিয়ে এলো। তার চোখে মুখে কোনো রাগ নেই, বরং এক অদ্ভুত দাপটে হাসি। সে সোজা মঞ্চে উঠে জেহুবের হাত থেকে মাইকটা নিয়ে নিজের হাতে নিল। পুরো ময়দান নিস্তব্ধ। শ্বশুর মশাই, গলাটা শুকিয়ে গেছে আপনার, একটু পানি খেয়ে বিশ্রাম নিন। জেহুব সাহেব রাগে কাঁপতে থাকে। তে নিচে দাঁড়িয়ে রাগে ফুঁসছে। জাংকুক জনতার দিকে ফিরে তাকায়। আপনারা সবাই পরিবর্তনের কথা শুনছেন, কিন্তু পরিবর্তন মানে কি অরাজকতা? আমি আজ এখানে কোনো ভোট চাইতে আসিনি, আমি এসেছি একটা সত্য প্রকাশ করতে। জাংকুক পকেট থেকে একটা খাম বের করে উঁচিয়ে ধরলো। এই খামে আছে জেহুব সাহেবের গত 10 বছরের ব্যবসায়িক লেনদেনের খতিয়ান। উনি বলেছেন আমি দুর্নীতিবাজ, অথচ ওনার নিজেরই একটা বড় প্রজেক্ট সাধারণ মানুষের জমির টাকায় আত্মসাতের প্রমাণ এখানে আছে। শ্বশুর মশাই, আপনি কি চান আমি এটা সবার সামনে পড়ি, নাকি আপনি নিজেই জনসভা শেষ করে শান্তিতে বাড়ি ফিরবেন? পুরো জনসভায় গুঞ্জন শুরু হয়ে গেল। জেহুব সাহেবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তে মঞ্চের দিকে দৌড়ে এলো। এসব মিথ্যে, আপনি জালিয়াতি করছেন জাংকুক সাহেব। জাংকুক তের দিকে তাকিয়ে মাইকটা অফ করে নিচু স্বরে বলল, সুন্দরী, রাজনীতিতে আবেগ চলে না, তথ্য চলে। তোমার বাবাকে বলো আজই যেন প্রচার বন্ধ করে দেয়, তা না হলে কালকে সকালে এই কাগজগুলো প্রেস ক্লাবে যাবে। জাংকুক তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল,
আমি বলেছিলাম না, আমি যদি বলি মাটি পবিত্র তবে তাই, আর যদি বলি অপবিত্র তবে মানুষ তাকে পিষে ফেলবে। তোমার বাবাকে এখন মানুষ পিষে ফেলবে যদি না তুমি আমার সত্য মেনে নাও। তে বড় বড় চোখে তাকিয়ে রইল। জঙ্কুক মঞ্চ থেকে নেমে যাওয়ার সময় জেহুপের কানের কাছে বলে গেল, ব্যাগ গোছানো শুরু করুন শ্বশুর মশাই, আর তেকে বলুন লাল শাড়িটা পছন্দ করে রাখতে। জঙ্কুক রাজকীয় ভঙ্গিতে মাঠ ছেড়ে বেরিয়ে গেল আর পেছনে ফেলে গেল এক বিধ্বস্ত জেহুপ সাহেব এবং তার মেয়ে তেকে। জঙ্কুকের এই এক চালে নির্বাচনের মোড় 180 ডিগ্রি ঘুরে গেল। নির্বাচনের ফলাফল ঘোষণা মানে এলাকায় উৎসবের আমেজ। কিন্তু জেহুপ সাহেবের বাড়িতে শ্মশানের নীরবতা। টিভির পর্দায় ব্রেকিং নিউজ স্ক্রল করছে। বিপুল ভোটে ব্যবধানে তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হলেন জিয়ন জঙ্কুক। চুক্তি অনুযায়ী জেহুপের রাজনৈতিক কেরিয়ার আর সম্মান সব এখন জঙ্কুকের হাতের মুঠোয়। প্রতিশ্রুতি পালনের জন্য জঙ্কুক নিজে তার বিশাল গাড়িবহর নিয়ে হাজির হলো জেহুপের দরজায়। তবে এবার সে এমপি হিসেবে নয়, এসেছে মেয়ের জামাই হিসেবে। রাতের আলোয় ঝলমল করছে জিয়ন ম্যানশন। জিন বেগম দরজায় দাঁড়িয়ে আছেন রূপার বরণডালা নিয়ে। জঙ্কুকের পাশে দাঁড়িয়ে আছে তে, পরনে গাঢ় লাল বেনারসি, মাথায় ঘোমটা, তার চোখে এখনো আগুনের ফুলকি। কিন্তু নিয়তির কাছে সে আজ পরাজিত। জঙ্কুক তের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, স্বাগতম ম্যাডাম আপনার নতুন সাম্রাজ্যে। এসো মা, ভেতরে এসো, আজ থেকে তুমি এই বাড়ির লক্ষ্মী। নেন্সি বেগম তের দিকে এগিয়ে গিয়ে বললেন, আমাদের জঙ্কুকের রুচি আছে বলতেই হবে, তোমাকে বড্ড মানিয়েছে আমাদের পরিবারে। পুরোটা ঘর সাদা গোলাপ দিয়ে রজনীগন্ধায় সাজানো। তে বিছানার এক কোণে বসে আছে, তার হাতগুলো রাগে আর অভিমানে কাঁপছে। জঙ্কুক ঘরে ঢুকে দরজা আলতো করে আটকে দিল। সে তার শেরওয়ানির বোতাম খুলতে খুলতে তের সামনে বিছানার সাথে লেগে দাঁড়ায়। কি হলো সুন্দরী, এখনো কি ভাবছো মাঠের গোলটা তুমি দেবে? তে বিছানা থেকে উঠে জঙ্কুকের চোখের দিকে তাকিয়ে বলল, আপনি জিতেছেন ঠিকই, কিন্তু আমার মন কোনোদিন পাবে না। এই বিয়েটা সিফ একটা রাজনৈতিক চুক্তি। জঙ্কুক তের চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরলো, তার শান্ত শীতল কণ্ঠে এক অদ্ভুত মাদকতা। আমি জিয়ন জঙ্কুক রাজনীতিতে যেমন হারিনি, ব্যক্তিগত জীবনেও হারবো না। এই চুক্তিকে ভালোবাসায় বদলাতে আমার বড় জোর কয়েকটা রাত লাগবে। জঙ্কুক আবারও তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, মনে রেখো সুন্দরী, এই এলাকার মানুষ যেমন আমার হুকুম মানে, কাল থেকে তুমিও তাই করবে। তবে শাসনের চেয়ে আদরের ভাগটা হয়তো একটু বেশি পাবে। বলে জঙ্কুক ঠোঁট প্রসারিত করে বাঁকা হাসে। তারপর তের কানে লতিতে একটা চুমুক খেয়ে ঘটঘট পায়ে হেঁটে ওয়াশরুমের ভিতরে চলে যায়। জীবন বাড়ির বিশাল জানালায় ভোরের নরম আলো এসে পড়ছে। বিয়ের প্রথম সকালতে আয়নায় দাঁড়িয়ে নিজেকে নিজে দেখছিল। গলার ভারী গহনাগুলোর দিকে তাকিয়েছিল। তার চোখে এখনো একরাশ অবাধ্যতা। ঠিক তখনই পেছনের দরজায় হেলান দিয়ে দাঁড়ায় জঙ্কুক। পরনে সাদা সিল্কের পায়জামা পাঞ্জাবি, চুলগুলো খানিকটা অবিন্যস্ত। সে আয়নায় তের প্রতিবিম্বের দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি দিল। সকাল সকাল নিজের সৌন্দর্য নিজেই মুগ্ধ হয়ে দেখছো বুঝি? অবশ্য হওয়ারই কথা, জীবন পরিবারের ঘরণী হওয়ার পর যেগুলো তো একটু বাড়বেই। তে বিরক্ত হয়ে ঘুরে দাঁড়ায়। আপনার এই অহংকার আমায় দেখাবেন না, আমি এখানে শুধু বাবার সম্মানের জন্য এসেছি। জঙ্কুক ধীর পায়ে তের দিকে এগিয়ে এলো। তে পিছিয়ে যেতে গিয়ে ড্রেসিং টেবিলের সাথে ঠেলে গেল। জঙ্কুক তার দুপাশে হাত রেখে তেকে কার্যত বন্দি করে ফেলল। তার শরীরে করা পারফিউমের গান তের স্নায়ুকে নাড়া দিয়ে তুলছে। অহংকার তো আমার সাজে সুন্দরী, পুরো এলাকা যার ইশারায় চলে সেই মানুষটা এখন তোমার এতটা কাছে। বুক কাঁপছে না তোমার? একদম না। আপনি কি ভেবেছেন ক্ষমতার দাপট দেখে আমার মন পাবেন? জঙ্কুক তের কানের কাছের একটা অবাধ্য চুল আলতো করে সরিয়ে দিল। তার আঙুলের স্পর্শে তে শিউরে উঠল। জঙ্কুক তার খুব কাছে মুখ নিয়ে এলো, যেন তাদের নিঃশ্বাস একে অপরকে স্পর্শ করছে। মন, ওটা তো অনেক সস্তা জিনিস। আমি তোমার প্রতিটা নিঃশ্বাসে আমার অধিপত্যন চাই। আমি চাই যখনই তুমি আয়নার সামনে দাঁড়াবে, নিজের প্রতিবিম্বের চেয়েও বেশি আমার স্পর্শের কথা ভাববে। জঙ্কুক পকেট থেকে একটা সোনার নূপুর বের করলো। নিচু হয়ে সে তের এক পা নিজের হাঁটুর উপর রাখলো। তে অবাক হয়ে তাকে বাধা দিতে চাইলো। কি করছেন কি? ছাড়ুন আমাকে। চুপ। এই নূপুরটার যতবার শব্দ হবে ততবার মনে পড়বে তুমি এই জীবন জঙ্কুকের ব্যক্তিগত সম্পত্তি। নূপুর পরিয়ে দিয়ে জঙ্কুক উঠে দাঁড়ায়। সে তের কপালে খুব আলতো কিন্তু গভীর একটা চুমুক খেতে তে থমকে গেল। তার সমস্ত যুক্তি আর রাগ যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। নিচে সবাই অপেক্ষা করছে। নতুন বইয়ের লজ্জা মাখা মুখটা দেখতে চাই আমি, রাগী চেহারাটা নয়। তৈরি হয়ে নিচে এসো সুন্দরী। জঙ্কুক ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় আবার সেই বাঁকা হাসিটা দিল। তে আয়নার দিকে দেখলো। তার গাল দুটো অপমানে নাকি লজ্জায় লাল হয়ে উঠেছে। সে বুঝতে পারছে রাজনীতির মাঠের চেয়ে জঙ্কুকের এই রোমান্টিক অধিপত্যন সামলানো অনেক বেশি কঠিন হবে। জঙ্কুক ফজরের নামাজ পড়ে এসে ডাইনিংয়ে বসেছে। চার চোখে মুখে এক প্রশান্ত কিন্তু তীক্ষ্ণ ভাব।
বিয়ের প্রথম সকালে তে যখন নিচে নেমে এলো, বাড়ির বড়রা সবাই তখন ডাইনিং রুমে। তের পরনে হালকা পিচ রঙের হালকা জমকালো সালোয়ার কামিজ, মাথায় ওড়নাটা খুব সুন্দর করে ঘুমটা দেওয়া। জাঙ্কুকের মা জিন বেগম তাকে দেখে এগিয়ে এলেন। মাশাআল্লাহ, আমার ছেলের বউটাকে আজ হুরপুরির মতো লাগছে। এসো মা, বড়দের সালাম করো। তে একে একে আরেম সাহেব এবং কাকা কাইকে সালাম করলো। আরেম সাহেব তের মাথায় হাত দিয়ে দোয়া করলেন। ভালো থেকো মা। জেহব সাহেবের সাথে আমার রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু আজ থেকে তুমি আমার বাড়ির মেয়ে। জাঙ্কুক যদি তোমাকে কোনো কষ্ট দেয় তবে সোজা আমাকে জানাবে। জাঙ্কুক চায়ের কাপে চুমুক দিতে দিতে আর চোখে তের দিকে তাকায়। তার ঠোঁটের কোণে পরিচিত বাঁকা হাসি। সে শান্ত স্বরে বলল, বাবা, ওকে আমি কষ্ট দিতে পারি? ও তো এখন আমার বাড়ির আমানত, তাই না তে? তে জাঙ্কুকের কথাগুলো শুনে ভেঙচি কাটে। নিজেকে কি মনে করে এ লোক অসহ্য হতে পারলে এখন জাঙ্কুকের গলাটা টিপে দিত। আর যাই হোক, স্বামী বলে কথা থাকে, মরলে তো এখন তেকেই বিধবা হতে হবে। কথাটা ভেবেই তে একটা ফুস করে নিঃশ্বাস ছাড়ে। সকালে নাস্তা করে বাড়ির 3 কর্তা ব্যস্ত পায়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। নির্বাচনের পরপরই সে এলাকায় নতুন রাস্তা এবং মাদ্রাসার কাজে তদারকি করতে গিয়েছে। বিকালের গোধূলি আলো যখন জীবনবাড়ির দরজায় এসে উপচে পড়ছিল, জীবনবাড়ির ভেতরে যেন এক উৎসবের আমেজে তৈরি হয়েছে। জীবনবাড়ির রীতি রেওয়াজের এক অদ্ভুত নিয়ম আছে। মূলত জাঙ্কুকের বড় দাদা বেগম সাহেব এই নিয়মের সূচনা করেছিলেন। তাদের পূর্বপুরুষদের সবাই প্রভাবশালী ছিলেন, সবাই গ্রামের মানুষের জন্য উন্নয়নের কাজ করে গিয়েছেন। সেই সুবাদে এই নিয়ম বাড়িতে যখন নতুন বউ আসে তখন তারা বিয়ের পরের দিনটাকে বউ আদর হিসেবেই দেখে। সেই দিনে গ্রামের বিভিন্ন ধরনের রানীরা তাদের সাধ্যমতো কিছু উপহার নতুন বউয়ের হাতে তুলে দিয়ে তাকে মন ভরে দোয়া করে দিয়ে যায়। আজ সেই প্রস্তুতি চলছে বাড়িতে। তেকে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। তার পরনে রক্তলাল শাড়ি, তার দুধে আলতা রূপে যেন আর আরো আলোকিত লাগছে এই শাড়িতে। তার শরীরে রয়েছে খানদানি সকল গয়না, কি অপরূপ সুন্দর লাগছে তাকে। নজর টিকার খুব দরকার, নজর না লেগে যায় আমার ছেলের বউয়ের রূপে। তে একটু মুচকি হাসে। বিকেলের সূর্য অস্ত যাওয়ার আগেই অতিথিদের আগমন ঘটে। গ্রামের মানুষের প্রত্যেকের হাতেই ছিল ভালোবাসার বোনা নানা রকমের উপহার। রাত 12টাতে সবে মাত্র গোসল সেরে বেরিয়েছে। সারাদিনের ক্লান্তিতে সে কষ্ট করে আর শাড়ি পরতে চায়নি। নিজের লাগেজ খুলে খুব সাদামাটা একটা সালোয়ার কামিজ পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল মুছতে থাকে আর ভাবছে, তার বাবাকে তো সারাদিনে কল করা হয়নি, এখন একটা কল করা যেতেই পারে। যেভাবে সেই কাজতে বিছানার উপরে ভেজা তোয়ালেটা রাখে, নিজেও খাটের এক পাশে বসে ফোনটা হাতে নিয়ে বাবার নম্বরে কল করে। কিছু সেকেন্ড অতিবাহিত হওয়ার পরই কলটা রিসিভ হয়। তে ভেজা ভেজা গলায় বাবাকে ডেকে বলে, বাবা, জেহব সাহেব জানে তার মেয়েটা কত নরম মনের মানুষ তার এই মেয়ে। তাই সে নিজের কান্নাকে সংবরণ করে বলে, মা, কেমন আছো তুমি? তোমার কোনো কষ্ট হচ্ছে না তো ওইখানে? না বাবা, তারা আমাকে খুব ভালোবাসে, আমাকে অনেক আদরে রেখেছে। তুমি কেমন আছো বাবা? আমি ভালো আছি মা। আমি জানতাম তুমি ওই বাড়িতে সুখে থাকবে, তাই সেদিন আমি এই চুক্তিতে দ্বিমত করিনি। তাদের কথোপকথনের মাঝে জাঙ্কুক পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে সিজ বাজিয়ে ঘরের ভেতর প্রবেশ করে। তে জাঙ্কুকের উপস্থিতি বুঝতে পেরে বাবার থেকে বিদায় নিয়ে কলটা কেটে দেয়। জাঙ্কুক তের দিকে এক পলক তাকায়, সোজা এসে বিছানায় শুয়ে পড়ে। এমনিতেই তে এই লোককে সহ্য করতে পারে না, তার উপর নোংরা জামা কাপড় নিয়ে বিছানায় এসে শুয়ে পড়েছে। তে জাঙ্কুকের দিকে এগিয়ে গিয়ে বলে, এক্ষুনি উঠুন বিছানা থেকে, নোংরা লোক। সারাদিনের অতিরিক্ত দখলে জাঙ্কুকের মাথা এমনিতেই ভারী হয়ে আছে, তার উপর এই মেয়ের এগুলো কি বলছে, তাকে তার বিছানা থেকে উঠে যেতে বলছে। জাঙ্কুক তের সাথে কথা বলতে চাইল না, সে খুব ক্লান্ত। জাঙ্কুক বিছানার উল্টো দিকে ফিরে শুয়ে চোখ বন্ধ করে রাখে। তের রাগটা যেন তাকে চেপে ধরেছে। তে আবারও জাঙ্কুকের সামনে গিয়ে শাসিয়ে বলে, এই উঠুন, আপনাকে বলছি শুনতে পাচ্ছেন না? জাঙ্কুক এবার একরাশ বিরক্তি নিয়ে তের দিকে তাকিয়ে বলে, কি সমস্যা? উঠুন বিছানা থেকে, নোংরা জামা কাপড় নিয়ে কেন বিছানায় উঠেছেন? জাঙ্কুক নিজের এক হাত মাথার নিচে রাখে, এক হাতে ভর দিয়ে তের দিকে ঘুরে বলে, আমার বিছানা আমার সব, তুমি হুকুম করার কে? বিয়ে করেছেন ভুলে গেলেন? এখন উঠুন। এই যাও তো, ঘুমাতে দাও আমার। তে জাঙ্কুকের দিকে দু কদম এগিয়ে গিয়ে তার দিকে আঙ্গুল তাক করে বলে, আমি আপনাকে উঠতে বলেছি না? জাঙ্কুক তের হাত ধরে তাকে হ্যাচকা টান দিয়ে বিছানায় ফেলে তার উপরে ওঠে। অগ্নি দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে, কি করবে না উঠলে? হ্যাঁ, তে জাঙ্কুকের করা হঠাৎ কাজে ব্যবধাকা খেয়ে যায়। তারপর নিজেকে জাঙ্কুকের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার বৃথা চেষ্টা করে বলে, খুন করবো, সরুন অসভ্য। জাঙ্কুক তের হাত দুটো নিজের হাত দিয়ে চেপে ধরে তার আরেকটু কাছে এগিয়ে যায়। জাঙ্কুকের প্রতিটা নিঃশ্বাস তের মুখে আছড়ে পড়ছে। তার গায়ে সেই কড়া পারফিউমের ঘ্রাণ তের নাকে এসে বারবার বাড়ি খেতে থাকে।
তের বুকের ওঠানামা যেন দ্রুত হারে বেড়ে যাচ্ছে। সে এখন এখান থেকে বেরোতে না পারলে এখানে মারা যাবে মনে হচ্ছে। জাংকুক তের এতটা কাছে আছে, তের মুখের প্রতিটা ভাত যেন জাংকুকের চোখের সামনে নিচ থেকে ধরা দিচ্ছে। তের ঠোঁটের কাছের ফিলটা খুব করে জাংকুককে চাইছে। জাংকুক তের চোখের দিকে তাকায়, বাদামি চোখ দুটো যেন জাংকুককে বলতে চাইছে, আমি আপনাকে ঘৃণা করি এমপি সাহেব, আই হেট ইউ। জাংকুক একটা বাঁকা হাসি দিয়ে তেকে তার সাথে আরো শক্ত করে চেপে ধরে বলে, একজন পুরুষের থেকে কখন একজন নারীর ক্ষমতা বেশি হতে পারে না। এই যেমন এখন আমি চাইলে তোমাকে যা খুশি তাই করতে পারি। তুমি একটু চেষ্টা করে দেখো তো তুমি পারো নাকি। তে জাংকুককে নিজের কাছ থেকে ছাড়ানোর দিতে চেষ্টা করে বলে, আপনাকে আমি ঘৃণা করি, সরুন আমার উপর থেকে। জাংকুক বাঁকা হাসি দেয়, তের ঠোঁটের একদম কাছে নিজের ঠোঁট নিয়ে গিয়ে বলে, আই নো তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু এখন তোমাকে আমি ছাড়বো আমার ইচ্ছায়। মানে? সারাদিনের কাজের চাপে আমি খুব ক্লান্ত, মাথাটাও খুব ধরেছে, ওষুধের খুব দরকার। এখন ঘরে এত সুন্দরী বউ থাকলে কি আর কোনো ওষুধ লাগে? জাংকুক কথাটা বলেই তের উষ্ঠদয় নিজের উষ্ঠদয়ের মধ্যে চেপে ধরে। তে জাংকুককে ছাড়ানোর চেষ্টা করতে করতে গুমরাতে থাকে। জাংকুক তের উষ্ঠদয় চুষতে থাকে। 5 মিনিট পর জাংকুক তেকে পুরোপুরি ছেড়ে দেয়। তে কিছুটা নিঃশ্বাস নিয়ে জাংকুকের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনার এই মহৎ কাজগুলো যদি আপনার জনতা দেখতো তাহলে কোনো কালে এমপি হতে পারতেন না, অসভ্য লোক। জাংকুক হাত দিয়ে ঠোঁট স্লাইড করতে করতে বাঁকা হাসে, তারপর ধীর গলায় চোখ বন্ধ করে মাথা নিচে 2 হাত রেখে বলে, মহৎ গুণগুলো আমি ঘরে ঘরে গিয়ে চাচিদের দিয়েছিলাম নাকি? এগুলো তো এমপি সাহেবের বউয়ের জন্য তোলা ছিল। তে নিজেই নিজের কথা মানে বুঝতে পেরে লজ্জায় পড়ে যায়। ও এটা কি বললো? তে আর কথা বাড়ে না। সেখান থেকে উঠে ওয়াশরুমের দিকে এগিয়ে গিয়ে ঠাস করে ওয়াশরুমের দরজা লাগিয়ে দেয়। জাংকুক সে অবস্থায় থেকে হেসে ফেলে। কেটে যায় কয়েকটা দিন। দুপুরের খাওয়ার আয়োজন করছে জীবনবাড়ির মহিলারা। তেও সবাইকে হাতে হাতে কাজ করে দিচ্ছে। বাড়ির পুরুষেরা বলতে আরএম সাহেব ও তার ভাই কাই দুজনেই সোফায় বসে দুপুরের খবর দেখছে। জীবনবাড়ির 2 জন ছেলে, যার মধ্যে কাই সাহেবের ছেলে সুগা দেশের বাইরে থাকে পড়াশোনার জন্য, আর বাড়ির বড় ছেলে জাংকুক বাড়িতেই থাকে। জাংকুক সাতের হাতা ভাঁজ করতে করতে সিঁড়ি বেয়ে নেমে আসে, কোনো দিকে না তাকিয়ে বাবার কাছে এগিয়ে যায়। বাবা, উত্তর দিকের জমির কি খবর? শুনলাম কৃষকেরা কাজ শুরু করে দিয়েছে, আমি বিকেলে গিয়ে দেখে আসবো একবার। জিন বেগম রান্নাঘর থেকে কফির মগ হাতে নিয়ে জাংকুকের হাতে কফির মগটা দিয়ে জাংকুক ও তার বাবার উদ্দেশ্য করে বলে, তোর আম্মা কল দিয়েছিল, অনেক কান্নাকাটি করছে। জাংকুক তেকে আজ একটু তেদের বাড়িতে নিয়ে যাও। জাংকুক কফির মগে চুমুক দিয়ে তের দিকে একবার তাকায়। তে নিজেও জাংকুকের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছে, সেটা বুঝতে বাকি রইল না জাংকুকের। জাংকুক কফির মগে শেষ চুমুকটা দিয়ে উঠে দাঁড়ায়, আবার সিঁড়ির দিকে এগিয়ে গিয়ে হাত ছেড়ে তেকে ডেকে বলে, তে ঘরে আসো। তে নিজের মনে অজান্তে একটা মুচকি হাসি দেয়। পরক্ষণে আবার নিজেই দাঁত দিয়ে জিভ কেটে বলে, না না তে, তুইও শয়তানকে ঘৃণা করিস, হাসবি না একদম। তে জিন বেগমের দিকে তাকায়। জিন বেগম চোখের ইশারায় তেকে যেতে বলে। তেও আর দাঁড়ায় না, সোজা হেঁটে ঘরে চলে যায়। তে ঘরে গিয়ে দেখে জাংকুক অফ হোয়াইট কালার পাঞ্জাবি আয়রন করছে। তে নিজের ওড়নার কোনায় আঙ্গুল পেঁচাতে পেঁচাতে জাংকুকের থেকে একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। জাংকুকের উপস্থিতি টের পেয়ে নিজের হাতের কাজ চালাতে চালাতে বলে, বাড়িতে যেতে চাও? হুম। তার বিনিময়ে আমি কি পাবো? মানে? আমি তোমাকে তোমার বাড়িতে নিয়ে যাব, তার বিনিময়ে আমার তো কিছু প্রাপ্য আছে, তাই না? আপনাকে নিয়ে যেতে হবে না, আমাকে একটা গাড়ি ঠিক করে দিলেই হবে। হুম, আমাদের বাড়িতে তো এই নিয়ম নেই, কোথাও যেতে হলে আমার সাথেই যেতে হবে, তা না হলে যাওয়া যাবে না। তে মনে মনে খুব বিরক্ত হলো, কিন্তু সেটা সে প্রকাশ করলো না। এখন কিছু হলে এই লোক যদি বলে যেতে হবে না, তখন তে তো খুব ইচ্ছে করছে মা বাবাকে দেখতে, তাই সে কিছু না বলেই চুপচাপ দাঁড়িয়ে থাকে। জাংকুক থেকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হলো, আমি কি পাবো বলো? তে বিরক্তিতে চৌচ্চারণ করে, তাও শান্ত গলায় বলে, আপনি যা চাইবেন তাই। জাংকুক তের দিকে তাকিয়ে বলে, ভেবে বলছো তো? হুম। কালকে যাচ্ছি। কিন্তু কেন? আজকে চলুন। জাংকুক আয়রন মেশিনটার জায়গা মতো রেখে তের দিকে এগোতে এগোতে থেকে দেয়ালের সাথে পিন করে নিজের এক হাত দেয়ালে রেখে দাঁড়িয়ে বলে, জীবনে প্রথম শ্বশুর বাড়িতে যাব, তাও এমপি হয়ে, কেনাকাটা করতে হবে না? তে জাংকুককে নিজের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করে বলে, আচ্ছা ঠিক আছে, এখন সরুন। পাঞ্জাবিটা আলমারিতে সুন্দর করে গুছিয়ে রেখে দাও, একটু পর তোমাকে নিয়ে বের হবো, রেডি হয়ে থেকো। কথাটা বলে জাংকুক তের গালে একটা শব্দ করে চুমু খায়, তারপর ঘর থেকে বের হয়ে যায়। তে গালে হাত দিয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, এ কেমন লোক, হুটহাট শুধু চুমু খায়। তে ফোনে একটা কল আসে, তার মা কল করেছে। তে আর কিছু না ভেবে কলটা রিসিভ করে কথা বলতে শুরু করে। সূর্য যখন পশ্চিমের আকাশে ঢলে পড়ে, আকাশ জুড়ে তখন রঙের মেলা বসে। নীল আকাশটা যেন হঠাৎ করে কমলা, লাল আর সোনালি আমার এক বিশাল ক্যানভাসে পরিণত হয়। সন্ধ্যার আকাশ যখন পুরোপুরি অন্ধকার হয়ে এসেছে,
তে তখন সদ্য বিবাহিত স্বামীর সাথে বাহিরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। জাংকুক বাহির থেকে বাসায় ফিরে আজকে আর প্রতিদিনের মতো বিছানায় না শুয়ে সোজাসুজি ওয়াশরুমে গিয়ে গোসল শেষ করে বের হয়। নিজের পরিপাটি হয়ে সেজে চুলগুলো হাত দিয়ে ব্রাশ করতে করতে তেকে বলে, তে বোরকা কোথায় তোমার? তে জাংকুকের দিকে তাকায়। জাংকুক তের দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, আমাদের বাড়ি মেয়ে বউরা কখনো বোরকা ছাড়া বের হয় না, আশা করি তুমিও বের হবে না। আমি নিচে আছি, তুমি রেডি হয়ে এসো। কথাগুলো কেন জানে তের খুব ভালো লাগলো। লোকটা একটু বদমেজাজি হলো, মনের দিক দিয়ে খুব নরম লোকটা। হয়তো তাই সেদিন গ্রামের চাচি মাগুলো তেকে বলেছিল, অনেক ভাগ্য করে পাইছো জাংকুক বাবারে, আমাকে খুব সম্মান করে তোমার জামাইয়ের মনের মতো বউ হইও। কিন্তু তে কথাগুলো ভেবে হাসে। তে কেন হাসে? জাংকুকের কথা ভেবে তেকে ভালোবেসে ফেলেছে এই অসভ্য পুরুষকে। তে আর ভাবতে পারলো না। নিচ থেকে তখনই কেউ ডেকে ওঠে, তে দেরি হয়ে যাচ্ছে। আসি। তারপর শপিং শেষে তেকুক রাত 8টায় বাড়ি ফিরে আসে। তের মনটা আজ খুব ফুরফুরা। শপিং করলে সব মেয়েদের মনে ফুরফুরা হয়ে যায়। তেকে বাড়িতে নামিয়ে দিয়ে জাংকুক কোনো এক কাজে গাড়ি নিয়ে চলে গিয়েছে। আজকে অনেক আনন্দ করেছে তে। জাংকুক তেকে তার পছন্দ মতো সবকিছুই কিনে দিয়েছে, সাথে শ্বশুর বাড়ির প্রত্যেকের জন্য ভরপুর শপিং করে দিয়েছে। তে ঘরে এসে গোসল করে তের মায়ের ঘরে চলে যায়। জিন বেগম বসে বসে নাটক দেখছিল। তের রুমের বাহিরে দাঁড়িয়ে বলে, মা আসবো? ও মা, এটা আবার বলা লাগে নাকি, আসো। তে একটা শপিং ব্যাগ তার শাশুড়ির দিকে এগিয়ে দিয়ে বলে, মা আপনার ছেলে আপনার জন্য কিনেছে। জিন বেগম ব্যাগ খুলে দেখে একটা হালকা বেগুনি রঙের শাড়ি। জিন বেগম তেকে নিজের পাশে বসিয়ে বলে, আমি জানি মা, আমার জাংকুক এখনো তোমার মনে জায়গা করতে পারেনি, কিন্তু মা বিশ্বাস করো, আমার ছেলেটা নিজেকে বাহিরে যতটা শক্ত রাখে, ভিতরে কিন্তু তার থেকেও বেশি নরম। আমার ছেলে তোমাকে ভালোবাসে মা। নির্বাচনের আগে যখন সে ভার্সিটিতে গিয়েছিল তখন সে তোমাকে প্রথম দেখে, আর সেদিন ও আমাকে এসে কথাটা বলে। তে অবাকের চরম সীমানায় পৌঁছে যায়। কই জাংকুককে তাকে এ ব্যাপারে কিছুই বলেনি। জিন বেগম আরো বলে, জাংকুক আমাকে বলেছিল তোমাদের বাড়িতে প্রস্তাব পাঠাতে, কিন্তু তারপর আমরা জানতে পারি তোমার বাবা আবার নির্বাচন করবে। তখন জাংকুক ইচ্ছে করে তোমার বাবার সাথে ঝামেলা করতে চাইতো, যাতে সংসদ থেকে ডাক পড়লে সে চুক্তির কথা বলতে পারে। তোমাকে খুব ভালোবাসে তে, ওকে কষ্ট দিও না তুমি। তে হতবাক হয়ে সব শুনলো। একটা মানুষ তার ভালোবাসাকে আপন করে পাওয়ার জন্য এত কিছু করলো, কিন্তু তে কিছুই জানে না। তে সেখানে আর দাঁড়ায় না, সোজা পায়ে হেঁটে নিজের ঘরে চলে যায়। রাত 12টা। জাংকুক সবেমাত্র ঘরে এসেছে। তের দিকে এক পলক তাকায়। তে জাংকুকের উপস্থিতি টের পেয়ে তার কাছে এগিয়ে যায়। আপনি ফ্রেশ হয়ে নিন, আমি খাবার গরম করছি। এতদিনের সংসার জীবনে তে কখনো এমন কিছু করেনি। আজ হঠাৎ কি হলো জাংকুক বুঝতে পারছেন। জাংকুক ভ্রু কুঁচকে তের দিকে তাকায়। তে জাংকুকের পাশ কাটিয়ে চলে যেতে নিলে জাংকুক তার হাত ধরে নিজের সামনে দাঁড় করিয়ে বলে, কি হয়েছে তোমার? জ্বর আসলো নাকি? কই না তো, জ্বর তো নেই। কি হয়েছে? কোথায় বাড়ি খেয়েছো তুমি? আরে কিছু হয়নি আমার, ফ্রেশ হতে যান আপনি। রাত 3টা। তেকুক বারান্দায় বসে আছে। এগুলো কেন বলেননি আমায়? বললে কি হতো? কিছু না। জাংকুক তের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নরম গলায় বলে, তে একটা কথা রাখবে? হুম। বিছানার উপরে তোমার জন্য একটা ব্যাগ রাখা আছে, একটু দেখবে কি আছে? তে বারান্দায় আর দাঁড়ানো না, বিছানার কাছে এগিয়ে গিয়ে শপিং ব্যাগটা হাতে নেয়। শপিং ব্যাগ খুলতেই তে কালো রঙের একটা শাড়ি দেখতে পায়। তে শাড়িটা নিজের হাতে তুলে নেয়। কালো রং আমার খুব পছন্দের, খুব খুঁজে তোমার জন্য এই সামান্য উপহারটা নিয়ে আসলাম। তে শাড়িটা হাত দিয়ে ধরে ধরে দেখতে দেখতে মৃদু হেসে বলে, খুব সুন্দর। জাংকুক আবার বারান্দায় চলে যায়। জাংকুক বারান্দায় এসে একটা সিগারেট জ্বালায়। জাংকুক তেকে এই শাড়িটা দিয়েছে এখন পরার জন্য। তে কি সেটা বুঝতে পারেনি? আর বুঝতে পারলেই পরবে কেন? তে তো জাংকুককে ঘৃণা করে। জাংকুক একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, তারপর আবার সিগারেট ফুঁকতে ফুঁকতে মুখ দিয়ে গোল করে উপরের দিকে ধোঁয়া ছাড়তে থাকে। এই যে শুনছেন? ঘরের ভেতর থেকে তের ডাক শুনে জাংকুক বারান্দা থেকে ঘরে চলে যায়। জাংকুক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, ওর সামনে দাঁড়িয়ে থাকা তের দিকে তাকিয়ে। যে মেয়েটি তাকে এত ঘৃণা করে, যার সাথে তার দূরত্বের দেয়াল আকাশচুম্বী, সেই তে আর জাংকুকের দেওয়া কালো শাড়িটি জড়িয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে। জাংকুকের বুকটা ধক করে উঠল। জাংকুকের হৃৎপিণ্ড যেন পাঁজরের দেয়াল ভেঙে বেরিয়ে আসতে চাইছে। শাড়ির প্রতিটা বাজে তের শরীরই লাবণ্য যেন আগুনের মতো জ্বলছে। জাংকুক এক পা দুপা করে তের দিকে এগিয়ে গেল। জাংকুকের চোখের সেই মাদকতা এখন কয়েক গুণ বেড়ে গেছে, যেখানে মিশে আছে বিস্ময় আর তীব্র আকাঙ্ক্ষাতে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লজ্জায় তের গাল দুটো আপেলের মতো লাল হয়ে উঠেছে। জাংকুক তের একদম কাছে এসে দাঁড়ায়। সিগারেটের হালকা গন্ধ আর জাংকুকের শরীরের পুরুষালী ঘ্রাণে তের নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। তে আর চোখে জাংকুকের দিকে তাকাতেই দেখলো জাংকুক পলকহীন ভাবে তেকে দেখছে, যেন ও কোনো পার্থিব সৌন্দর্য দেখছে।
তে তে জাংকুকের দিকে তাকায়। এই পুরুষটা আজকে কেমন যেন অন্যরকম, নেই তার চোখে মুখে আগের মতো তেজ যে। তে জাংকুকের চোখে চোখ রেখে বলে, অনেক সুন্দর লাগছে তোমায়। জাংকুক তের আর একটু কাছে গিয়ে দাঁড়ায়। জাংকুকের কড়া পারফিউমের গান যেন আজ থেকে পাগল করে দিচ্ছে। আজ অন্য দিনের মতো বিষাক্ত লাগছে না এই গান। জাংকুকের প্রতিটা নিঃশ্বাস আসলে পড়ছে তের মুখপানে। জাংকুক তের কপালে আলতো করে চুমু খায়। জাংকুক নিজেকে পারছে না আজ আর আটকাতে। ঘরে এত সুন্দর বউ থাকলে কোন পুরুষই বা আটকাবে নিজেকে। এতদিন জাংকুক নিজেকে যেমন তেমন ভাবে আটকালেও আজকে পারছে না নিজের ভেতরে পুরুষ নামক অস্তিত্বটাকে আটকাতে। জাংকুক চাইছে না জোর করে কিছু হোক তাদের মাঝে। জাংকুক চাইতে নিজে থেকে যেদিন ছাই দিবে সেদিনই যেন সব হয়। জাংকুক তের থেকে দুকদম পিছিয়ে যায়। একজন ড্রাগস সেবনকারী একদিন ড্রাগস নিতে না পারলে যেমন ছটফট করে, জাংকুকের ভেতরে সেই পুরুষ নামক ব্যক্তিত্বও ঠিক সেইভাবে ছটফট করছে। জাংকুক নিজেই নিজের মাথার চুল খামচে ধরে নিজেকে সামলানোর জন্য, কিন্তু কিছুতেই পারছে না। তার অবাধ্য চোখ জোড়া বারবার তার অষ্টদশীর পানেই চলে যাচ্ছে। তে হঠাৎ জাংকুকের এমন আচরণকে দেখে ভড়কে যায়। হঠাৎ করে মানুষটার কি হলো বুঝতে পারলো না তের অবুঝ মন। জাংকুক এখন এখান থেকে না গেলে নিজেকে সামলাতে না পেরে তের সাথে খারাপ কিছু করে ফেলবে, তাই সে চলে যেতে নেয়। তে জাংকুকের হাতটা ধরে। জাংকুক তের দিকে তাকায়। জাংকুকের চোখ ইতিমধ্যে লাল বর্ণ ধারণ করেছে। জাংকুক নিজেকে সামলে গভীর কণ্ঠে বলে, যেতে দাও আমায়, এখানে থাকলে তোমার জন্য কাল হব আমি। তে জাংকুকের অগ্নি চোখ দেখে একটু ভড়কে যায়। তে একটা শুকনো ঢোক গেলে স্বাভাবিক কণ্ঠে বলে, এই কি হয়েছে তোমার, পাগল হয়েছ? ছাড়ো হাত। হ্যাঁ, আপনার প্রেমে মনে হয়। ব্যাস এই কথাটুকুই যথেষ্ট ছিল জাংকুকের উত্তপ্ত আগুনে ঘি ঢালার জন্য। জাংকুক এক লাথি দিয়ে দরজা লাগিয়ে দেয়। তারপর তের দিকে এগোতে এগোতে বলে, আজকে যা হবে আমি নিজ ইচ্ছায় করতে চাইনি, তুমি আমাকে বাধ্য করলে। তে জাংকুকের কথায় একটু ভয় পায়। তারপর নিজেকে শান্ত করে বলে, এমপি সাহেব আই লাভ ইউ। জাংকুক তেকে কোলে তোলে কিস করতে থাকে। তে জাংকুকের পরনের পাঞ্জাবিটা খামচে ধরে। জাংকুক তেকে কিস করতে করতে বিছানায় শুয়ে দেয়। তারপর নিজের পরনে থাকা পাঞ্জাবিটা খুলে ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। তে এক দৃষ্টিতে জাংকুকের জিম করা শক্তপোক্ত উদাম শরীরের দিকে তাকায়। কি অদ্ভুত সুন্দর তার এই স্বামী নামক পুরুষটা। তে একটা শুকনো ঢোক দিলে। জাংকুক তের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, আই লাভ ইউ টু বেবি। এমপি সাহেবকে সারা জীবন ময়দানে বাজিমাত করতে দেখেছো, আজকে বিছানায় করতে দেখবে। বলেই জাংকুক তের দু হাত নিজের এক হাত দিয়ে ধরে মাথার উপরে বিছানায় চেপে ধরে। জাংকুক একের পর এক কিস করতে থাকে। তের মুখে ঘাড়ে প্রতিটা স্পর্শে যেন জাংকুকের ভালোবাসার সাক্ষী হয়ে থাকছে। জাংকুক তের গলা থেকে মাথা তুলে তার মুখের দিকে তাকায়। তে জাংকুকের চোখের দিকে তাকিয়ে আছে। এতক্ষণ ভয় না লাগলে এখন ভয় লাগছে খুব তের। জাংকুক তের ভূতা মুখের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দেয়। তারপর তের বুক থেকে শাড়ির আঁচলটা সরিয়ে একটা একটা করে ব্লাউজের বোতাম খুলতে থাকে। জাংকুক তের বুকের নরম মাংসপেশি নিজের হাত দ্বারা চেপে ধরতেই তে গুমড়ে ওঠে। জাংকুক বাঁকা হাসে। তের কাছে কি ভয়ঙ্কর লাগছে এই জাংকুককে। জাংকুকের সারা মুখ উত্তেজনায় লাল বর্ণ ধারণ করেছে। জাংকুক কিছুক্ষণ হাতের কাজ চালানোর পর তের দবদবে ফর্সা পেটের দিকে তাকায়। জাংকুক জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ঘুর লাগা দৃষ্টিতে তাকিয়ে বলে, আই ওয়ান্ট টু ইট ইট। জাংকুক সেখানে একটা শব্দ করে চুমু খায়। টাং দিয়ে লিক করতে থাকে। তে জাংকুকের হাতে বন্দি থেকে একটু নড়ে ওঠে। চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। অস্থির লাগছে তার, কেমন যেন ছিমছিম করছে তার সারা শরীর। I love it baby, I love you তে, I love you, you are only mine baby। কিছুক্ষণ জাংকুক এই কাজ করার পর এবার জাংকুক মেইন পয়েন্টে নিজেকে নিয়ে যায়। জাংকুকের কপাল থেকে বেয়ে বেয়ে টুপটুপ করা প্রতিটা পানির কণা তের উন্মুক্ত পেটের উপর পড়ছে। তের শরীরের অস্বাভাবিক ছটফটানি যেন বেড়েই চলেছে। জাংকুক তের দুপায়ের মাঝখানে নিজেকে ফিট করে তের উপর শুয়ে, তারপর নিজের ঠোঁটের সাহায্যে তের ঠোঁট জোড়া কামড়ে ধরে তে জাংকুকের পিঠ খামচে ধরে। জাংকুক সে অবস্থা থেকেই বলে, ভালোবাসা নেওয়াটা খুব কঠিন তে, বাট আই এম শিওর ইউ ক্যান টেক ইট। আই লাভ ইউ তে। টানা 3 ঘন্টা পর জাংকুক তেকে ছেড়ে পাশে শুয়ে পড়ে। তারপর তের দিকে তাকায় যে কিনা ব্ল্যাঙ্কেট দিয়ে নিজের শরীর পেঁচিয়ে শুয়ে আছে। জাংকুক তা দেখে হাসে। তারপর উপরের দিকে তাকিয়েই বলে, তে তোমার কোমরের নিচের ওই কাটা দাগটা কিসের? হঠাৎ জাংকুকের এমন উক্তিতে তের শরীর হিম হয়ে যায়। তের লজ্জায় চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। জাংকুক তের দিকে তাকিয়ে আবারও বলে,
আর ওই যে বুকের উপরে তেলটা, আই লাভ ইট। কিন্তু ওই কাটা দাগটা এত নিচে। তে জাঙ্কুকের মুখে বালিশ ছুঁড়ে মারে। জাঙ্কুক বালিশটা হাত দিয়ে ক্যাচ করে জোরে জোরে হাসতে থাকে। আই লাভ ইট তে, আই লাভ ইট।